জঙ্গি ফুয়াদকে আজকে জনতা ধাওয়া করেছে। ব্যাপারটা দেখে আমাদের অনেকের ভালো লেগেছে, কিন্তু শুধু এই একটুখানি ধাওয়াতেই জঙ্গি ফুয়াদের অপরাধ শেষ, অথবা এখানেই কি জনতা থেমে যাবে? আসুন আমরা সেই জিনিসটা একটু বিবেচনা করে দেখি। জঙ্গি ফুয়াদ কোথা থেকে এসেছে সেটার একটু ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা দরকার। আমরা শুনেছিলাম যে জামাতের তরুণ সমর্থক নেতাদের নিয়ে একটা পার্টি হচ্ছে, এবি পার্টি, যেখানে এরা মুক্তিযুদ্ধকে মেনে নেবে, একাত্তরের জন্য দায় নেবে না, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা শুনেছি। এবং এটাও শোনা যায় যে ডিজিএফআই নাকি এই পার্টি তৈরি করেছে, আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এই জঙ্গি ফুয়াদকে তৈরি করার ক্ষেত্রে। কিন্তু দেখুন, আপনি ডিজিএফআই দিয়ে বা এই ধরনের কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে কখনোই আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল বা কিছু তৈরি করতে পারবেন না। কারণ যে ছেলেটা ডিজিএফআই তে ঢোকে, আর্মিতে ঢোকে, সেই তো এই যে আমাদের সার্বিকভাবে যে আমরা জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, জঙ্গি মতবাদ দ্বারা আক্রান্ত, সেখান থেকেই তো এই ছেলে মেয়ে যারা এগুলা রিক্রুটেড হয় ওরা ওইখান থেকে উঠে আসে। সে আওয়ামী লীগের ঘরে জন্ম নিল না জঙ্গির ঘরে জন্ম নিল, আসলে মূল কথা হলো তার সার্বিক মানসিকতা তৈরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার 16 বছর 17 বছরে গুণগত পরিবর্তন করতে পারে নাই। ফলে এই সব এবি পার্টি তৈরির ক্ষেত্রে যারই ভূমিকা থাকুক, মোট কথা হলো যে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে এগুলা সম্ভব না। এটা হলো আওয়ামী লীগ পার্টিটাকেই করতে হবে, তাদেরকেই অনেক বেশি নিবেদিত প্রাণ হয়ে এখানে কাজ করতে হবে। কিন্তু এই এবি পার্টি তৈরি হওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এরা মূলত জামাতের যে সিনিয়র জঙ্গিরা আছে এদের চেয়ে অনেক বেশি ভয়ানক, অনেক বেশি বাকপটু, অনেক বেশি ঘৃণা সৃষ্টি করতে পারে। আপনি জঙ্গি ফুয়াদকে দেখেন না কেন, এই জঙ্গি ফুয়াদ আপনার 5 আগস্টের পরে ঢাকা শহরে সবচেয়ে বড় বেয়াদবদের মধ্যে একজন, একেবারে জঘন্য বেয়াদবদের মধ্যে একজন হিসাবে সে আবির্ভূত হয়েছে। তার সাথে ছিল জাহেদ, তার সাথে ছিল জিল্লুর। জিল্লুর অবশ্য পরে শিয়ানা মাল এখন থেমে গেছে, ভিন্নভাবে করছে বিএনপির হয়ে। তারপরে মুর্তজা, যাকে ইউনুস ওয়াশিংটনে পাঠিয়েছে। এরা খোদ ঢাকা শহরে বসেই বাংলাদেশের সব ধরনের যা যা কিছু বাংলাদেশের সত্যিকারের প্রাণ, সেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, যাই কিছু বলুন না কেন, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি বেয়াদবি করেছে। এবং জঙ্গি ফুয়াদ এবং এবি পার্টির আর একটা ক্রেডিট কি জানেন? এদের নাকি বিভিন্ন অনুষ্ঠানে ওই আওয়ামী কমিউনিস্ট পার্টির সেলিম, প্রিন্স, এরা গিয়ে যোগ দিত এবং একসাথে ইফতার করত, তারপরে এদের সাথে আলাপ আলোচনা করত। অথচ আমরা দেখলাম যে কোথায় মুক্তিযুদ্ধের পক্ষের একটুখানি সমর্থন তো করবে তা না, বরঞ্চ এই জামাতের নতুন যে জেনারেশন, এরা পুরনো জেনারেশনের চেয়েও ভয়ানক জঙ্গি। সেটা ফুয়াদকে দিয়ে যেমন বোঝা যায়, যে কোনো আপনি যুদ্ধাপরাধীদের আপনি সন্তানগুলাকে দিয়ে চিন্তা করেন। গোলাম আজমের ছেলে তো গোলাম আজমের চেয়ে 10 কাঠি সরেস। গোলাম আজমের তো এক ধরনের দৃঢ়তা ছিল, আপনার এক ধরনের কি বলবো ধীশক্তি ছিল। কিন্তু তার ছেলে তো বদ্ধ উন্মাদ, যে ছেলেটা এখন বাংলাদেশকে চালাচ্ছে, আজমি। এই আজমিরা কিন্তু আবার দেখবেন যখন ওরা বিপদে ছিল আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভদ্র ছিল, কিন্তু সে ওই কিন্তু সুযোগ পেয়ে সে খোলস থেকে বের হয়ে গেছে। কিন্তু বিপরীত দিকে চিন্তা করেন, এই যে 24-এর যে আমরা জুলাইতে যে জঙ্গি উত্থান দেখলাম, এখানে দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতার সন্তানরা, অনেক ক্রিকেটার এরা কিন্তু জঙ্গিদের সাথে রাস্তায় নেমে গেছে। আপনি কি কখনো কল্পনা করতে পারেন যদি আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, একটা আন্দোলন তৈরি করতে পারে, যেসব জামাতের নেতা আছে, বাংলাদেশের চিহ্নিত জঙ্গিরা আছে, তাদের কোনো সন্তান এদের সাথে যোগ দিবে না? কোনোদিন যোগ দিবে না। এর কারণ হলো জঙ্গিরা অনেক বেশি নিবেদিত প্রাণ। তাদের তাদের এই যে ঘৃণা এবং অশান্তিটাকে
চিরস্থায়ী করার জন্য তারা যে পরিমাণ নিবেদিত প্রাণ, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেইটার তো ধারে কাছে নাই। তারা রাষ্ট্র ক্ষমতাটাকে মনে করে যে আমার রুটি রুজি, আমার দুর্নীতি এইসবের মানে ইয়ে, কিন্তু আসলে তো সেটা হওয়া উচিত ছিল না। বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের জন্য রাষ্ট্রটা শাসন করা অনেক কঠিন। সেখানে প্রতিটা মন্ত্রীরাই তো আসলে রাজনৈতিক সরকারি ক্ষমতাটা ভোগ করে, বা যাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো তাদেরকে অনেক বেশি নিবেদিত প্রাণ হওয়ার কথা না? সেটা কি আমরা হয়েছিলাম? না, আমরা হইনি। কিন্তু তারপরও জঙ্গি ফুয়াদদের উপর বিপদ কিন্তু ধেয়ে আসছে। কিভাবে ধেয়ে আসছে চিন্তা করেন। আজকে বাংলাদেশের মানুষ কেন জঙ্গি ফুয়াদদের পেছনে গেছে? বাংলাদেশের মানুষ মূলত জঙ্গি ফুয়াদদের কাছে গেছে কারণ ওই যে একটা কথা তারা জেনে ফেলেছে যে বেহেশতে গেলেই ৭২ হুর তার জন্য রেডি। এটা তো বাংলাদেশের পুরুষগুলা শুনে ফেলেছে, তাই না? মোটা দাগে যেই দেশের পুরুষ বা মানুষ আপনার শেয়ার বাজারের যে আপনার ফটকা কারবার হয় সেই লোভ সামলাতে পারে না, সেই দেশের মানুষ যখন জানে যে বেহেশতে গেলেই ৭২ হুর পাওয়া যাবে, এবং সেটা আসলে আছে কি নাই সেটা তো তার আসলে শেয়ার বাজার থেকে তো সবাই উপকৃত হয় না এই এই ফটকা কারবারে গিয়ে। তারপরেও তো হাজার হাজার মানুষ কিন্তু লাইন ধরে। তো এই পুরুষগুলা শুনে ফেলেছে না যে ওইখানে গেলে ৭২ হুর, এই লোভ থেকে তো সে সরতে পারবে না কোনোদিন। কিন্তু এই লোকগুলা যারা তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই জায়গায় ৭২ হুরের কাছে যেতে হইলে আমার তরিকায় আসো, জামাত হেফাজত বাংলাদেশের যারা জঙ্গিরা আছে তারা তো এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, এবং এই জন্য মানুষ কিন্তু ওদেরকে ভালোবাসে। কিন্তু আওয়ামী লীগ বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যদি জঙ্গিদের প্রকৃত অবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে পারতো যে না, তারেক মনোয়ার বা কাজী ইব্রাহিম বা ফুয়াদের কথায় যদি কেউ বেহেশতে যেতে চায় তাহলে তো সে আল্লাহকেই একজন ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করছে। কারণ কাজী ইব্রাহিম একটা সরাসরি ক্রিমিনাল, সে মিথ্যা কথা বলে। তারেক মনোয়ার এরা যে কত মিথ্যা কথা বলেছে পাবলিকলি সবাই জানে। আমির হামজা মিথ্যা কথা বলে। অর্থাৎ এইসব ক্রিমিনালদের কথায় যদি কেউ বেহেশতে যাবে সে তো আল্লাহকেই ক্রিমিনাল তৈরি করে ফেলতেছে। এই জিনিসটা যদি সত্যিকার একবার মানুষের মগজে ঢুকিয়ে দেয়া যায় তাহলে চিন্তা করুন তো এই জঙ্গিগুলোর কি বেহাল দশা হবে। আমি আশা করছি না যে সেটা রাতারাতি হবে, কিন্তু কি হবে জানেন, বাংলাদেশ একেবারে ধ্বংসের কিনারায় যেমন দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের আপনার পেটের ভাত, পরনের কাপড়, এই প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলার উপরেও কিন্তু থাবা বসিয়েছে ইউনূস। আপনি যতই বিএনপিকে ক্ষমতায় আনুন, বিএনপির মধ্যে তো অনেক ভালো মানুষ আছে, আমি অস্বীকার করব না, আমি তাদেরকে রেসপেক্টও করতে চাই। বিএনপিও যদি ক্ষমতায় আসে এই জঙ্গিদের তারা দমন করতে পারবে না। আর জঙ্গিরা আসলে তো জঙ্গিদের দমন করতে চাইলেও পারবে না, কারণ হলো যে জঙ্গি যা চায় সেটা অশান্তি। তার জন্য সে কিন্তু সে মেরে ফেলবে, জামাতের শফিককে মেরে ফেলবে, তারেক রহমানকে মেরে ফেলবে, কোনো সমস্যা নেই। তারেক রহমান যেমন ২১শে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা এবং পুরো আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিল, পারে নাই। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে যদি জঙ্গিরা অ্যাটেম্প্ট নেয় ওটা সাকসেসফুল হয়ে যাবে। কারণ তারেক রহমান সাহেবকে আমরা দেখলাম যে আসলে ওনার মানে অ্যান্টেনা এত নিচে অ্যান্টেনা দিয়ে আসলে বাংলাদেশের মতো দেশ শাসন করার যোগ্যতা উনি এখন অর্জন করেন নাই। মানে আমি ওনার প্রতি মানে জঙ্গিদের হয়েও শাসন করার যোগ্যতা উনি অর্জন করেন নাই। বাংলাদেশের সাধারণ মানুষকে আসলে আমাদের ওই জিনিসগুলো বুঝাতে হবে। যতক্ষণ আমরা না বুঝাই ততক্ষণ মানুষের যখন আপনার জঙ্গিদের পাশে থাকবে ঠিকই, কিন্তু যখন তার সত্যিকারের ক্ষুধার জ্বালায় সে জ্বলতে থাকবে তখন সে একটু হলেও চিন্তা করবে, হায় রে, ইউনূস আমাকে শফিকের তরিকায় ইয়েতে যেতে বলে, বেহেশতে গিয়ে ৭২ হুরের সান্নিধ্য লাভ করতে বলে, কিন্তু ইউনূস তো নিজে হাদিসে যে সর্বোচ্চ সংখ্যক বলা আছে ৮,০০০ হুর, সে এই দুনিয়াতেই সেটা ভোগ করে ফেলছে। কিভাবে পশ্চিমারা এমন ব্যবস্থা করে দিয়েছে ইউনূসের কোটা আর ৭২-এ সীমাবদ্ধ নাই, সে কিন্তু এই ৮,০০০ই কিন্তু পৃথিবীতে লামিয়াকে সে কি করছে আমরা দেখছি না, মানে পর্দার আড়ালে পর্দার সামনে। এটা বাংলাদেশের মানুষ দেখেছে না? এই ধরনের চাতুর্য, এই লোভী বদমাশগুলা বাংলাদেশকে যে দখল করে ফেলছে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ তার পেটের ক্ষুধা যখন একটু একটু বাড়বে, তার যে ছেলেটা বিদেশে যেতে পারতো সে বিদেশে আর যেতে পারছে না, ইউনূসের কারণে সবাই ভিসা বন্ধ করে দিয়েছে। সে আশা করছিল ইউনূস আসলে একেবারে সবাই এসে বাংলাদেশে দূতাবাস খুলবে আর তার ছেলেকে ডেকে ডেকে ভিসা দেবে। এবং ইউনূসও কিন্তু এই জচ্চুরিগুলো করেছে, মানুষের সাথে করেছে না,
বারবার বলে যে বাংলাদেশের এই তরুণরা সারা বিশ্ব দাবড়ে বেড়াবে, ওইখানে যাবে, তার কাছে কান্নাকাটি করছে বিদেশিরা এসে, আপনি আমাদেরকে তরুণদের দেন, তরুণদের দেন। এবং বাস্তব অবস্থাটা হলো যে ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে। মানুষ যখন দেখবে যে ইউনূসের এই কথাগুলো যে আসলেই চরম নিষ্ঠুরতা একটা দরিদ্র দেশের সাথে, একটা দরিদ্র জাতির সাথে, তখন ইউনূসকে বাংলাদেশের মানুষ কি করবে বলুন তো? এই যখন মানুষের উপলব্ধিটা আসবে, তখন কিন্তু জঙ্গি ফুয়াদকে আজকে যেভাবে আপনার ছেড়ে দিয়েছে, এইভাবে কিন্তু আর ছেড়ে দিবে না। জঙ্গি ফুয়াদ বলুন, অথবা নাস্তিক জঙ্গিগুলা বলুন, জাহেদ, সলিমুল্লাহ, ফরহাদ মজার, ও যদি মরে না যায় শফিক রেহমান, তারপরে এইভাবে আরো অসংখ্য নাস্তিক জঙ্গি আছে না জামাতে ইসলামের সাথে, এগুলোকে বাংলাদেশের মানুষ ঠিক সেই ব্যবস্থাটা করবে, যে ব্যবস্থাটা ইতিমধ্যে সারা পৃথিবী জঙ্গিদের করে দেখিয়েছে। কি কারা করে দেখিয়েছে? প্রকৃষ্ট উদাহরণ সৌদি আরব, প্রকৃষ্ট উদাহরণ রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান, এরা সবাই জঙ্গিদেরকে রাস্তায় মেরে ফেলেছে না? শুধু পাকিস্তান যে কত জঙ্গি রাস্তায় মেরেছে, এইটা আপনারা শুধু একটু হিসাব করে দেখবেন। যে রাষ্ট্রটা জঙ্গিদের ব্যবহার করে, উৎপাদন করে সুযোগ মতো, প্রয়োজন মতো, সেই রাষ্ট্র কিভাবে জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে গুলি করে, এটা একটু আপনারা নিজেরা খোঁজ করে দেখবেন। আমাকে এগুলো নিয়ে এত খোঁজ করতে বলবেন না, এগুলো এখন অনলাইনে আপনি সহজে এগুলো পাবেন। ঠিক সেই ব্যবস্থাটাই বাংলাদেশের মানুষ, এই ফুয়াদ বলুন, সেই নাস্তিক জঙ্গি বলুন, আস্তিক জঙ্গি বলুন, যারা বাংলাদেশের মানুষের আজকে সর্বনাশ করেছে, যারা বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়েছে, যারা বাংলাদেশের মানুষের আপনি নির্বুদ্ধিতা বলতে পারেন, অশিক্ষা বলতে পারেন, চিন্তাহীনতা বলতে পারেন, অথবা ইনোসেন্সও বলতে পারেন। হ্যাঁ, এইগুলোর সুযোগ নিয়ে যারা বাংলাদেশটাকে এইভাবে দখল করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু ওই শার্লি হেবদোতে জঙ্গি আক্রমণের পর ফ্রান্সের পুলিশ যেভাবে সবগুলা জঙ্গিকে রাস্তায় মেরে ফেলেছে, এই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফুয়াদের মতো জঙ্গিকে রাস্তার মধ্যে মেরে ফেলবে, এটা একটু মনে রাখবেন। মনটা ভীষণ খারাপ ছিল, মানে বিজয়ের মাসে যেভাবে স্বাধীনতা বিরোধীদের বা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীরা যেভাবে আস্ফালন করছিল, সাধারণত মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে যেহেতু আমি দাবি করি এবং আমি সেই মতাদর্শটা অনুসরণ করি, সেহেতু এটা স্বাভাবিক খারাপ হওয়ারই কথা। কিন্তু আজকে একটু মনটা ভালো হয়ে গেল একটা ফেসবুকে একটা ভিডিও দেখে। আপনারা সকলে জানেন যে ফুয়াদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বহুদিন ধরেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু সবাইকে নিয়ে সে কটাক্ষ, মানে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য অনেক কিছু করছিল আর কি। তো আজকে ব্যারিস্টার ফুয়াদ যেখান থেকে ইলেকশন করবে, তার সেই নাম সর্বস্ব এবি পার্টির থেকে, সেজন্য বরিশালে গিয়েছিল কিছু লোকজন ভাড়া করে সম্ভবত, কারণ আমার বিশ্বাস যে ফুয়াদের আসলে অনুসারী, সচেতন, সুস্থ, স্বাভাবিক ও সচেতন কেউ ফুয়াদকে অনুসরণ করবে, এইটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। সেজন্য বলছি যে লোক ভাড়া করে হয়তো সে গিয়েছিল বরিশালে, কিন্তু বরিশালের সাধারণ মানুষ, আপামর জনগণ তাকে এই বিজয়ের মাসে একটা সমুচিত জবাব দিয়েছে। তাকে তার সামনে প্রকাশ্যে ভুয়া বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। এইটা আসলে খুবই প্রয়োজন ছিল। তার মানে যারা মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি, তাদের বিবেক আসলে জাগ্রত হচ্ছে যে এইভাবে দিনের পর দিন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই দেশের মানে স্থপতি, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কটাক্ষ করে পার পেয়ে যাচ্ছে, এইটা আসলে চলতে দেওয়া যায় না। এই বিজয়ের মাসে তারা সেই সমুচিত একটা জবাব দিয়েছে। আমার বিশ্বাস ফুয়াদ সহ যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই দেশকে যারা স্বীকার করে না, তাদের আসলে রাজনীতি করার অধিকারই এই দেশে নাই। তারপরেও যেহেতু গায়ের জোরে এবং বর্তমান যে সরকার ব্যবস্থা, তারা যেহেতু তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তাদের এই জবাবগুলো জনগণই দিবে, ভোটের মাধ্যমে দিবে। একটা লোক কতটা নির্লজ্জ হলে যে এই দেশকে স্বীকার করে না,
যে বিজয় দিবস মানে না, যে ডিসেম্বর মানে না, যে স্বাধীনতা মানে না, সে আবার কতটা নির্লজ্জ হলে তাই মানে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষার জন্য যায়, যার এই দেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না, সে যাচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য, জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। জনগণ একটা উচিত জবাব দিয়েছে। আমি থ্যাঙ্কস টু বরিশালবাসী, যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে। যদিও আমি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না, সেখানে ভুয়াদের এখানে আইন কেউ নিজের হাতে তুলে নেয়নি, তাকে মুখের ভাষায় ভুয়া ভুয়া বলে, এবং তাকে একটা ভিডিও দেখছিলাম যে যিনি ভিডিও করছিলেন তার সামনে থেকে তিনিও তাকে গালাগাল করছেন বা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। কিন্তু এই ফুয়াদ শুধু একা না, এই ফুয়াদের মতো এই দেশে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অসংখ্য লোক আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে এইভাবে ফুয়াদের মতো একটা জবাব দিতে হবে। জবাব দিলে তাহলে তারা একটা উচিত শিক্ষা পাবে। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে একটি দল, একটি পক্ষ। মুক্তিযুদ্ধকে ছোট করে 47-কে এনেছিল, মুক্তিযুদ্ধ ছোট করে 24-কে সামনে এনেছে। এখনো সেই প্রচেষ্টা চলছে না যে তা না। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসাবে বয়ান তৈরি করার চেষ্টা চলছে। গতকালকেই যুগান্তরের মতো একটা পত্রিকা, সেই পত্রিকায় পেছনের পৃষ্ঠায় একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা খবরে সেই লাইনে সেখানে দেখলাম যে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে। অবশ্য কি বলবো যে বাংলাদেশের গণমাধ্যমগুলো হঠাৎ করে এগুলো কাদের দখলে গিয়েছে, মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে চলে গেল। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন মুখে আঙ্গুল দিয়ে বসে আছে, এটা খুব অবাক লাগে আর কি। মানে যুগান্তরের মতো পত্রিকায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ। বিসিএস এর একটি কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেখানে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ। শুরু থেকেই প্রচেষ্টা চলছিল, যেটা বলছিলাম যে 24-এর 5 আগস্টের পর থেকেই একটি পক্ষ এই প্রচেষ্টা শুরু করেছে। প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে, 10,000, 5,000 বা নানা জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু ধোপে টেকেনি। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকে যারা ওন করে, বাংলাদেশকে যারা ওন করে, তারা এটি কোনোভাবে মেনে নেয়নি। কিন্তু তাই বলে যে তারা থেমে আছে তা কিন্তু নয়। এই গত 2 দিন আগেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনারা হয়তো এই নিউজ খেয়াল করেছেন কিনা, যে সেখানে 4টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নাম চেঞ্জ করা হয়েছে, শেখ রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি মানছি যে শেখ রাসেল বা ফজিলাতুন্নেসা তাদের নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বাংলাদেশকে যে ওন করে না, এইটা আসলে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নাই আর কি। তার মানে বিশ্ববিদ্যালয়গুলো, যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি, শুনছি, জানি যে সমস্ত জায়গায়, সমস্ত কি পয়েন্টগুলোতে আসলে স্বাধীনতা বিরোধীরা ধীরে ধীরে তাদের আসলে জায়গাটা দখল করে নিয়েছে আর কি। একই সঙ্গে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে। মানে অনেক মুরাল ভেঙেছে, এই সরকার কোনো কিছু বলেনি। স্বাধীনতা যুদ্ধের মুরাল, যেই মুরালে এই পাকিস্তানের নিয়াজি আত্মসমর্পণ করছেন, ডিসেম্বরে যে তিনি আত্মসমর্পণ করে পালিয়েছেন, সেই মুরালটাও ভেঙে ফেলা হয়েছে। 7 বীর শ্রেষ্ঠের মুরালও ভাঙা হয়েছে। মানে এই সব দেখেও সরকার যখন কোনো প্রতিবাদ করে না, সরকার যখন কোনো ব্যবস্থা নেয় না, কোনো আইনানুগ ব্যবস্থাও নেয় না, কোনো কথা বলে না, তখন মনে হয় যে সরকারের ভেতরেও এই স্বাধীনতা বিরোধীদের একটা বড় প্রভাব রয়েছে, যেটা দুঃখজনক। কারণ আপনি যদি এই দেশকে, এই বাংলাদেশকে যদি আপনি ওন না করেন, তাহলে আসলে আপনি এই দেশের দায়িত্বে কেন? এই দেশ পরিচালনার মানে কোন লজ্জায় আপনি পরিচালনা করছেন, আবার কোন লজ্জায় আপনি পরিচালনা করতে চাচ্ছেন? এটা প্রতিরোধ, মানে এই দেশ বিরোধীদের, এই স্বাধীনতা বিরোধীদের, এই
কটাক্ষকারীদের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রতিরোধ কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপক। এই যে ব্যারিস্টার, একজন জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে কিন্তু সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে সে কিন্তু ধিক্কৃত হয়েছে আর কি। সে মানে কোন লজ্জায় বের হবে ঘর থেকে, যদিও তাদের লজ্জা শরম বলে কোনো কিছু নাই। এই যে ব্যারিস্টার ফুয়াদ, সে একটা প্রতিদান পেল আর কি। এরকম আরো যারা করছে, আমার মনে হয় যে আইন মান্য করে, আমি কখনোই বলবো না যে আপনারা আইন হাতে তুলে নেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই, কিন্তু আইন মান্য করে এই দেশ বিরোধী, এই মুক্তিযুদ্ধ বিরোধী এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নানাভাবে, নানা কৌশলে, নানা উপায়ে সমুচিত জবাব দিতে হবে। তাদের মুখের উপরে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের কেউ না, তুমি এই দেশের কেউ না, তোমার এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তোমার এই দেশে কথা বলার অধিকার নেই, তুমি এই দেশে, তোমাকে আমরা থাকতে দিচ্ছি এটাই বেশি, তুমি থাকো, তোমার বসবাস নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না, কিন্তু তুমি এই দেশে রাজনীতি করতে পারবে না। তুমি, কারণ তুমি তো দেশটাকেই ভাই তুমি ইয়া করো না আর কি, ওন করো না আর কি। তুমি এই দেশের যে মূল, যে মানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তুমি কটাক্ষ করো। সেই এই দেশ যার মাধ্যমে আমরা পেয়েছি, দল মত কে কোন দল করবে সেটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক দল করার অধিকার রয়েছে, করুক, যে কোনো পলিটিক্যাল পার্টি সে করতে পারে, কিন্তু দেশ প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে সকল দেশপ্রেমী লোকের এক হওয়ার কোনো বিকল্প নাই। এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীদেরকে, তাদেরকে মুখের সামনে বলে দিতে হবে যে নো, তুমি ফার্দার যদি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করো, ফার্দার যদি বিজয় দিবস নিয়ে কটাক্ষ করো, ডিসেম্বর নিয়ে কটাক্ষ করো, আমার 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করো, তাহলে তোমাকে আমরা মুখের উপর থুথু দেব আর কি, তোমাকে আমরা ধিক্কার জানাবো, তোমাকে এই দেশে রাজনীতি করতে দেব না। অবশ্য আমি জানি যে এই বিশ্বাসও রয়েছে যে এই দেশে এই স্বাধীনতা বিরোধীরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরকম মিউ মিউ করে, এরকম এই যে পালিয়ে, মানে পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে পালিয়ে, হেনস্থা হয়ে পালিয়ে তারপর আসতে হবে, তারপর তাদের জীবন চালাতে হবে। সবাইকে ধন্যবাদ।